Okay, so tonight is our second class on literary devices. গত দিনের ক্লাসে আমরা 1 থেকে 9 নাম্বার টপিক পড়েছিলাম এবং আজকের ক্লাসে আমরা এই সম্পূর্ণ টপিকটা শেষ করব। দেখো, প্রথম টপিক হচ্ছে আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে ওনোমেটোফোইয়া। উচ্চারণটা একটু লক্ষ্য করবা। উচ্চারণ হচ্ছে ওনোমেটোফোইয়া। এখন এই শুনতে একটু উইয়ার্ড লাগতেছে যে ওনোমেটোফোইয়া। এখন এটা কি জিনিস? ওনোমেটোফোইয়া হচ্ছে কিছু কিছু শব্দ তোমরা লক্ষ্য করবা, যেই শব্দগুলা ওই যেই ঘটনাটা ডেসক্রাইব করার জন্য ওই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে, ওই কাজের যেই অ্যাকচুয়াল যে শব্দটা তৈরি হয় সেই শব্দের সাথে অ্যালাইক। মনে হয় বুঝতে পারো নাই। মনে করো বলা হচ্ছে যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তুমি একটা টিনের ঘরে আছো, বলছে টিনের ঘরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আসলে কিন্তু যখন বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিটা টিনের চালে পড়ে, তখন কিন্তু একটা ঝমঝম করে শব্দ হয়। তো এখানে আসলেই বৃষ্টির ফোঁটার যে শব্দ, এটা ওই ওয়ার্ডটা ওই তোমার ওই অ্যাকশনটাকে ইমিটেট করছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ওনোমেটোফোইয়া। দেখো, onomatopoeia is a word that actually sounds like the real sound it is describing. মানে যেই শব্দটাকে ডেসক্রাইব করার জন্য ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, আসলে ওই জিনিসটা শুনতে এরকমই। ওই যে বৃষ্টির ঝমঝম শব্দ, অথবা মাছির তোমার মৌমাছির যে বো বো শব্দ, মৌমাছি যখন ঘুরে বেড়ায়, যখন ওরে সাইড দিয়ে, একে বলা হয়, ইংলিশে বলা হয় বাজ। তোমার এই দেখো, বাজ মানে যখন মৌমাছিটা উঠছে তখন তার শব্দই কিন্তু এরকম বো বো, অথবা ইংলিশে বাজ। তো এগুলাকেই বলা হয় ওনোমেটোফোইয়া, যখন কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড ওই কাজটা হওয়ার শব্দকে ইমিটেট করে। হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড আউট লাউড, যখন তুমি জোরে ওয়ার্ডগুলা যখন বলবা, ইট ইমিটেটস দ্য নয়েজ ইটসেলফ, মানে যেই ঘটনাটা ঘটছে ওই ঘটনার যেই শব্দটা, এটা ইমিটেট করবে। মেকিং রাইটিং ফিল মোর রিয়াল অ্যান্ড লাইভলি। এবং এর ফলে কিন্তু হয় কি, তুমি যেটা লিখছো, তুমি যেটা বলতে চাচ্ছ, রাইটার অথবা কবি যেটা বলতে চাচ্ছে, ওইটাকে আরও বেশি রিয়ালিস্টিক মনে হয়, আরও বেশি লাইভলি মনে হয়। সো দিস ইজ কল্ড অনোমেটোফোইয়া। দেন বাজ, এটা হচ্ছে মৌমাছির যে গুঞ্জন, তাকে বলা হয় বাজ। অথবা ব্যাং, তুমি জোরে তোমার দরজা লাগাই দিছো, একটা ঢাস করে শব্দ হবে না, এটা বলা হয় ব্যাং, ব্যাং শব্দ। দেন ক্যাট, ম্যাও, ক্যাটের ডাক ম্যাও। এবং কোনো একটা জায়গাতে পানি আছড়ায় পড়ছে, স্প্ল্যাশ। সো অ্যাকচুয়ালি এই এই শব্দগুলা আসলে যে অ্যাকশনটা, ওই অ্যাকশনটাকে নকল করে, মানে ওই অ্যাকশনের যে অ্যাকচুয়াল যে সাউন্ডটা, ওইটাকে এটা নকল করছে। সো দিস ইজ কল্ড ওনোমেটোফোইয়া। এটা খুব একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। দুই একটা কবিতা আছে তোমাদের সিলেবাসের, যেটার মধ্যে অনোমেটোফোইয়ার তোমার কি বলে এক্সাম্পল আছে আর কি। এটা আমরা এরপরে কোনো একটা ক্লাসে আমরা একদম হাতে ধরে শিখব যে কোনটার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ অথবা কি কি লিটারি ডিভাইস আছে, এবং লিটারি ডিভাইস কিভাবে বের করতে হয় একটা কবিতা পড়ে, আমরা এর পরের ক্লাসগুলোতে শেখার চেষ্টা করব। এরপর আমরা আসি যে কনসিট। আমরা তুলনা করার জন্য 3 ধরনের লিটারি ডিভাইস পাই। একটা হচ্ছে সিমিলি, আরেকটা হচ্ছে মেটাফোর, এবং থার্ড ওয়ান হচ্ছে কনসিট। এখন তাহলে আগের দুইটা সম্বন্ধে তো আমরা মোটামুটি একটা আইডিয়া আছে আমাদের, সিমিলি এবং মেটাফোর আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন এই কনসিট কি জিনিস? এই তিনটার দ্বারাই তোমার তুলনা করা হবে, কিন্তু কনসিট হচ্ছে একদম আউট অফ দ্য বক্স গিয়ে কোনো একটা তুলনা। এবং এই কনসিটের যে তুলনা, এটা বোঝার জন্য মনে রাখবা যে কনসিটের যে তুলনা, এটা বোঝার জন্য তোমাকে মাথা খাটাতে হবে, তোমাকে মাথায় জোর দিতে হবে যে এটা কি বললো, এটা সহজে তুমি বুঝতে পারবে না, এটার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে, একটু মাথা খাটাতে হবে। দেখো, এ কনসিট ইজ ভেরি আনইউজুয়াল, clever and extended comparison between two things that seem completely different from each other at first.
এই কনসিট দ্বারা যেই এক্সাম্পলগুলো দেওয়া হয়, যেই কম্প্যারিজনগুলো করা হয়, এটা হচ্ছে একেবারে আনইউজুয়াল, যেটা কখনোই ইউজুয়াল নয়, একদম আউট অফ দ্য বক্স, যেটা তোমাদেরকে বললাম। দেন প্রচণ্ড পরিমাণ মনে হবে যে একটা কবিতার জ্ঞানের যে পরিধি, তার যে ক্লেভারনেস, এটা তিনি এই কনসিটের মাধ্যমে তিনি দেখাবেন। তার জ্ঞানের যে পরিধিটা আছে, তার যেই জ্ঞানের উন্মুক্ততা, এটা তিনি দেখাবেন। এক্সটেন্ডেড কম্প্যারিজন, মানে এটা কখনোই কোনো নর্মাল টাইপ অফ কম্প্যারিজন হবে না। ইট ইজ এ কাইন্ড অফ এক্সটেন্ডেড, মানে বৃহৎ আকারে, হ্যাঁ, বিশাল আকারে বোঝানোর জন্য তিনি এই কনসিটগুলো ব্যবহার করবেন। আমরা মানে এক্সাম্পলটা আমরা যখন পড়বো আরও আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, টু থিংস, এবং এটা কম্পেয়ার করা হবে দুইটা জিনিসের মধ্যে, যেটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একে অন্যের মানে একে অন্যের দিক থেকে এরা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে এখানে দেখবো আমরা একটা উদাহরণ পাবো যে এখানে সে প্রেমিক প্রেমিকাকে একটা কম্পাসের সাথে তিনি তুলনা করছেন, কাটা কম্পাসের সাথে তিনি তুলনা করছেন, অথবা রুল কম্পাসের সাথে তিনি তুলনা করছেন। আচ্ছা, আনলাইক এ নর্মাল মেটাফোর, unlike a normal metaphor, it is stretched out across many lines and explained in details mostly found in poetry. এবং মেটাফোর কিন্তু তোমাকে এক্সটেন্ড করতে হয় না, মেটাফোর তোমাকে কিন্তু বুঝাই দিতে হয় না, মেটাফোর তুমি নিজেই বুঝতে পারো, ঠিক আছে। কিন্তু যখন কোনো কবিতার মধ্যে এই কনসিট ব্যবহার করা হবে, তখন তোমাকে, ওই যে বললাম তোমাকে একটু মাথা খাটাতে হবে, ওই কনসিপ্টটা আবার বুঝায় দেওয়া হয়, কয়েকটা লাইনে ওই কনসিপ্টটাকে এক্সটেন্ড করানো হয়, কয়েকটা লাইনে ওই কনসিপ্টটাকে তোমাকে হচ্ছে বোঝানোর চেষ্টা করা হয়, কবি তোমাকে বোঝানোর চেষ্টা করবেন। এবং বেশিরভাগ এই জিনিসটা কবিতার মধ্যে দেখা যায়। এখন আমরা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি যে কনসিপ্টটা আসলে কি। জন ডান তার একটা কবিতার মধ্যে, জন ডান তো লাভ পয়েট হিসেবে তিনি বিখ্যাত, তিনি ভালোবাসাকে বিভিন্নভাবে বিভিন্ন কবিতাতে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি তার একটা কবিতার মধ্যে তিনি লাভার এবং বিলাভেটকে তিনি কম্পাসের দুই পায়ের সাথে তুলনা করছেন। এটা হলো তোমার হচ্ছে জন ডানের একটা কবিতা আছে, ভ্যালিডেশন ফরবিডিং মর্নিং, এই কবিতার মধ্যে এই কম্প্যারিজনটা আমরা দেখতে পাই। এখানে দেখো, কম্পেয়ারিং লাভ টু এ কম্পাস অ্যাজ ওয়ান লেগ পার্সন, মানে একজন, এখানে কম্পাসের দুই লেকের সাথে তিনি লাভার এবং বিলাভেটকে তুলনা করছেন। স্টে স্টিল হোয়াইট দ্য আদার লেক মুভস ইন এ সার্কেল বাট দে অলওয়েজ স্টে কানেক্টেড। মানে তিনি বলছেন এই ওই কবিতাতে কি হয়েছিল, যে দেখা যাচ্ছে যে লাভার যে আছে তাকে জীবিকার খাতিরে কোনো একটা কারণে অন্য কোনো একটা জায়গাতে যেতে হচ্ছে, ঠিক আছে, সে অন্য কোনো একটা জায়গাতে সে চলে যাচ্ছে, এবং এটার বিষয়ে তার যে ওয়াইফ আছে, ওই ওয়াইফ খুব দুঃখ করছে, সে কান্নাকাটি করছে, অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি, ভালোবাসার মানুষ যখন দূরে কোথাও যায় তখন তো সে কান্নাকাটি করবে। তো তখন আমাদের যে কবি আছেন তিনি একটা কথা বলেছিলেন, তুমি কাঁদছো কেন? সে বলছে, তুমি কাঁদছো কেন, আমরা তো হচ্ছে কম্পাসের পায়ের মতো, আমরা যতই দূরে চলে যাই না কেন, কম্পাসের যে দুই পা, একটা পা এবং একটা পা থেকে আরেকটা পা দূরে চলে যায়, ঠিক আছে, কিন্তু তারা কি আসলে, তারা কিন্তু আসলে একটা জায়গাতে কিন্তু কানেক্টেড, তারা ভালোবাসা দ্বারা তারা কানেক্টেড। এজন্য সে বলছে, আমি যেখানেই যাই আমি তো তোমার কাছেই ফিরে আসবো, আমার তো তোমাকে তো আমি ভালোবাসি, তো তোমার কাছে ছাড়া অন্য কোথায় যাওয়া তো আমার মধ্যে তো শক্তি নাই, তাই না? তো এই জন্য তিনি কম্পেয়ার করছেন কম্পাসের সাথে, কম্পাসের যে দুইটা পা, এই দুইটা পা দিয়ে তিনি তার ভালোবাসাকে কম্পেয়ার করার চেষ্টা করছেন। ওকে, সো এই যে দেখা একদম পুরা আউট অফ দ্য বক্স গিয়ে একটা কম্প্যারিজন, এটাকে বলা হয় হলো কনসিট। ওকে, এবং এই কনসিটের ব্যবহার যেই পয়েমগুলোতে হয়, পয়েমগুলো খুব সুন্দর হয়, এবং জন ডান যে কনসিটগুলো ব্যবহার করেন সেগুলো আরও সুন্দর হয়। ওকে, সো আশা করছি কনসিট আমরা বুঝতে পারছি। কনসিট বিষয়টা এই একটা ক্লাসে আমি জানি না কতটুকু বুঝতে পারলাম যে কথাগুলো বললাম, কিন্তু এটা এভাবে মানে একটা ক্লাসে অথবা এই যে একটা ক্লাস হতো নয়, ক্ষুদ্র একটা সময় নিয়ে পড়ালাম, এটাতে বোঝা যায় না। এটা যদি যখন আমরা কবিতা পড়ব, কবিতার মধ্যে দিয়ে যখন আমরা বোঝার চেষ্টা করব, তখন এটা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। তো এখনকার জন্য শুধু এটা বুঝে নাও যে কনসিট হচ্ছে এমন এক ধরনের কম্প্যারিজন, এমন এক ধরনের তুলনা, যেটা একদম ফার ফেসড হয়, একদম তোমার ভিন্ন রকম
এবং একদম পুরা আনইউজুয়াল এবং ক্লেভার টাইপ অফ কম্প্যারিজন বিটুইন টু পার্সনস। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি সনেট কি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো মোটামুটি কনসেপ্টটা কি। দেন আমরা আসি সনেট। সনেট কি জিনিস? সনেট সম্বন্ধে তো তোমাদের আর অন্য কিছু মানে ডিটেলসে বলার কিছু নাই। সনেট হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোয়েম কন্টেইনিং 14 লাইন্স। এটার মধ্যে ফিক্সড রাইম থাকে, ফিক্সড প্যাটার্ন থাকে। শেক্সপিয়ান সনেট, পেত্রাকান সনেট, হ্যাঁ, স্পেন্সেরিয়ান সনেট, বিভিন্ন রকম সনেটের বিভিন্ন রকম তোমার হচ্ছে রাইম স্কিম থাকে, হ্যাঁ। এবং সাধারণত ইট ইজ ট্রেডিশনালি ইউজড টু এক্সপ্রেস ডিপ ইমোশন স্পেশালি অ্যাবাউট লাভ। এবং সাধারণত তোমার যে সনেটগুলো হয় এগুলো সাধারণত যে ভালোবাসার যে অনুভূতি, ডিপ ইমোশন, স্পেশালি লাইক লাভ ম্যাটার্স, ভালোবাসার বিষয়বস্তু নিয়ে সাধারণত এই কবিতাগুলো লেখা হয়, সনেট। ওকে, শেক্সপিয়ার সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে ইজ এ ফেমাস 14 লাইন সনেট। ওকে, সো দিস ইজ সনেট, বুঝে ফেললাম। এরপর আমরা আসি এলিজি কি জিনিস। এলিজি দু একদিন আগেই হয়তো বা এলিজি তোমাদের ক্লাস নিলাম, হ্যাঁ তোমাদেরই তো নিছি, এলিজির ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে, এলিজি রিটেনের কান্ট্রি চার্ট। তো এলিজি কি জিনিস? এলিজি হচ্ছে এমন এক ধরনের কবিতা যে কবিতাতে সাধারণত কোনো একজন মানুষের মৃত্যু নিয়ে কথা বলা হয়, মৃত্যু নিয়ে স্যাডনেস প্রকাশ করা হয়। কিন্তু এই যে আমরা যে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্ট পড়েছিলাম, এখানে কিন্তু কোনো একজন মানুষের, পার্টিকুলার কোনো একজন মানুষের মৃত্যু নিয়ে কিন্তু কথা বলা হয় নাই। এখানে পুরা ওই গ্রামের যে সকল সাধারণ মানুষগুলা যারা ফেমাস নয়, যাদের মৃত্যুতে তোমার হাজার হাজার মানুষ কাঁদে নাই, এবং যারা অর্ডিনারি লাইফ লিড করছে এবং বহির্বিশ্বের কোনো মানুষ তাদেরকে মনেও রাখে নাই, তাদের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করা হয়েছিল। তো তাহলে এলিজি কি জিনিস? এলিজি হচ্ছে এ পোয়েম রিটেন টু এক্সপ্রেস স্যাডনেস অ্যান্ড গ্রিফ ইউজুয়ালি ফর সামওয়ান হু হ্যাজ ডাইড। সাধারণত কোনো একজন মানুষ মারা গেলে তার মৃত্যুর উপরে যখন আমরা স্যাডনেস, গ্রিফ অথবা মর্ন করব, যখন আমরা কান্না করব, বিলাপ করব, এই ধরনের যেই কবিতাগুলো লেখা হয় এগুলাকে বলা হয় এলিজি। ইট ইজ এ পোয়েম অফ মর্নিং অ্যান্ড রিমেম্বারেন্স। মর্নিং শব্দের অর্থ বিলাপ করা, মানে কান্না করা, অ্যান্ড রিমেম্বারেন্স মানে তাকে স্মরণ করা। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান, রিটেন আফটার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনস ডেথ। আব্রাহাম লিঙ্কন মারা যাওয়ার পরে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাটা ওয়াল্ট হুইটম্যান লিখেছিলেন। খুব সুন্দর একটা কবিতা, খুবই সুন্দর কবিতা। এটা তোমাদের আছে মনে হয় সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার মনে হয় আছে এটা তোমাদের, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। দেন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্ট বাই থমাস গ্রে, রিটেন অন দ্য ডেথ অফ অর্ডিনারি ভিলেজার্স। সাধারণ স্বাভাবিক যে ভিলেজারগুলো, যাদের কথা কেউ মনে রাখে না, শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা এবং হয়তোবা তাদের গ্রামবাসীরা শুধু মনে রাখে, তারা শুধুমাত্র কান্না করে, এদের উপরে এলিজি লেখা হয়ে থাকে, সরি এলিজি রিটেন অন কান্ট্রি চার্ট লেখা হয়েছিল। ওকে, এরপরে আমরা আসি ড্রামাটিক মনোলগ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য, ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি জিনিস? ড্রামাটিক শব্দের অর্থ নাটকীয়, এবং মনো শব্দের অর্থ হচ্ছে একক, লগ শব্দের অর্থ স্পিচ। তাহলে জীবনের কোনো একটা নাটকীয় মুহূর্তে যখন একজন স্পিকার তার জীবনের সেই নাটকীয়তা বর্ণনা করে, বাংলাতে বোঝাচ্ছি তোমাদেরকে, যে যখন সে জীবনের এমন একটা অবস্থায়, খুব নাটকীয় একটা মুহূর্ত, তার জীবনের খুব কঠিন একটা সময় দাঁড়ায়, সে যখন তার জীবনের কষ্ট, নিজের দুর্দশা এগুলো সম্বন্ধে সে যখন বলে, হ্যাঁ, she shares his thought about his life, then those kind of poems are called as dramatic monologue. Okay, দেখো, a dramatic monologue is a poem in which one single character speaks the whole time to a silent listener who never replies. Okay, সো ড্রামাটিক মনোলগ, যেটা তোমাদেরকে বললাম ড্রামাটিক মনোলগ, মনোলগ মানে কি? মনোলগ মানে একজন স্পিকার সে কথা বলবে, কিন্তু ওইখানে তোমার লিসনার থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে,
এখানে তোমার একজন স্পিকার থাকবে, সে কথা বলবে এবং সেই কথাগুলো বলবে এক অথবা একাধিক সাইলেন্ট লিসনার্সদের সামনে। এটা মনে রাখবা যে ড্রামাটিক মনোলগের যে কবিতাগুলো আছে এখানে কখনোই যেই স্পিকারগুলো যারা থাকবে, হ্যাঁ সরি, যেই লিসনারগুলো যারা থাকবে তারা কিন্তু কখনো কোনো কথা বলবে না, তারা সবসময় সাইলেন্ট থেকে ওই তোমার যে স্পিকার আছে তার কথাগুলো তারা শুধু শুনে যাবে, তারা কোনো কথা বলবে না। অ্যাজ দ্য ক্যারেক্টার talks, their words slowly reveal their true personality, secrets or hidden intentions to the reader. এবং এই ধরনের কবিতাগুলোকে, এই ড্রামাটিক মনোলগকে বলা হয় হলো সোল ডিসেক্টিং পয়েমস। মানে এখানে এই কবিতাগুলো পড়ার মধ্যে দিয়ে তুমি ওই কবি কি ধরনের মানুষ, তার মেন্টালিটি কেমন, সে পৃথিবীটাকে কিভাবে দেখে, এই সবগুলা তুমি বুঝতে পারবা। এজন্য এটাকে বলা হয় সোল ডিসেক্টিং টাইপ অফ পয়েম। তো এক কথায় ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন এক ধরনের কবিতা যেটাতে কবি, দ্য পোয়েট অর দ্য স্পিকার উইল বি ইন এ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট অফ হিস লাইফ, এবং ওইখানে দাঁড়িয়ে সে তার জীবনের ঘটনাগুলো আমাদের সামনে বর্ণনা করে। তোমাদের সিলেবাসে আছে প্যাট্রিয়ট, ঠিক আছে? দেখো, রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস, a duke talks to a visitor about his last wife's portrait, and while talking we understand his jealous and controlling character. তো রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস এই কবিতা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ, এবং ড্রামাটিক মনোলগের মাস্টার বলা হয়ে থাকে রবার্ট ব্রাউনিংকে, লাস্ট ডাচেস। এবং আরেকটা যেটা তোমাদের সিলেবাস আছে সেটা হচ্ছে দ্য প্যাট্রিয়ট, হোয়ার দ্য স্পিকার টক্স অ্যাবাউট হিজ ফেইথ অ্যান্ড ক্রিটিক্যাল মোমেন্ট অফ হিজ লাইফ। তাহলে আমরা পড়েছি প্যাট্রিয়ট কবিতা। প্যাট্রিয়ট কবিতাতে কি হয়েছিল, যে তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই অবস্থা থেকে সেই আমাদের সাথে কথা বলছে, ঠিক আছে? সে বলছে কি যে ঠিক 1 বছর আগে সবাই আমাকে ফুলেল সংবর্ধনা জানিয়েছিল, কিন্তু ঠিক 1 বছর পরে তারা আমাকে ফাঁসির জন্য নিয়ে যাচ্ছে। তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট হি ইজ ইন এ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট অফ হিস লাইফ। এটাই হচ্ছে আমাদের ড্রামাটিক মনোলগ, ঠিক আছে? দেন আমরা আসি ওড। ওড কি জিনিস? ওড হচ্ছে যখন কোনো একজন কোনো একটা মানুষকে অথবা কোনো একটা বিষয়বস্তু নিয়ে যখন প্রশংসা করা হবে, হ্যাঁ। An ode is a poem written to praise, honor or celebrate someone or something. It could be a person, a object, a season or even an idea. তো কাজেই ওড কি জিনিস? ওড হচ্ছে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো সিজনকে অথবা কোনো ধারণাকে, যাই হোক এরকম কোনো একটা কিছুকে যখন প্রেইজ করা হবে, প্রশংসা করা হবে, সম্মান করা হবে, অনার করা হবে, অর সেলিব্রেট সামওয়ান অর সামথিং, ঠিক আছে? তো এগুলা হচ্ছে ওড। ইট ইজ ইউজুয়ালি রিটেন ইন এ সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড অ্যাডমায়ারিং টোন। ওকে, তো উদাহরণ দেখো, ওড টু অটাম। তো এই কবিতাতে, ওড টু অটাম কবিতাতে আমাদের জন কিটস যে আছে, সে অটাম সিজনকে সে প্রশংসা করেছে। 1 মিনিট। তিনি অটাম সিজনকে তিনি গ্লোরিফাই করেছেন। তিনি বলেছেন যে অটাম সূর্যের সাথে মানে বন্ধুত্ব পাতায় সূর্যের সাথে কনস্পিরেসি করে সে ফলগুলাকে পাকায়। এখানে অটামের সে সৌন্দর্যের দিক, অটামের গুণাবলী, অটামের সময়ে প্রকৃতি কী রকম হয়, এখানে সে গ্লোরিফাই করেছে, প্রশংসা করেছে সে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওড টু অটাম। দেন ওড অন এ গ্রেসিয়ান আর্ন, জন কিটসের লেখা একটা ওড। এখানে তিনি একজন গ্রিস দেশের তিনি একটা ফ্লাওয়ার ভেইস, তিনি একটা ফুলের কি বলো এটাকে, বাংলাটা মনে পড়ছে না, ফুলের ফুলদানি আর কি, একটা ফুলদানির দেখে তিনি এতটা বিমোহিত হয়ে গিয়েছিলেন, তিনি একটা কবিতা লিখে ফেলেছিলেন, গোড অন এ গ্রেসিয়ান আর্ন। আবার তোমার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল ইন্টিমেশন অফ ইমমর্টালিটি। তারপরে হচ্ছে পার্সি বেশি শেলি লিখেছিল তোমার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। খুব সুন্দর, ওডগুলো সাধারণত খুব সুন্দর হয়ে থাকে।
দেন আমরা আসি ফেবল। ফেবল কি জিনিস? ফেবল হচ্ছে সাধারণত এক ধরনের গল্প যেখানে তোমার বিভিন্ন প্রাণীরা মানুষের মতো কথা বলে এবং আমাদেরকে একটা মোরাল লিসন দেয়। দেখো, এ ফেবল is a short story usually featuring animal characters that talk and act like humans, humans, written specifically to teach the reader a clear moral lesson about life or good behavior. সাধারণত তোমার পশু পাখিরা যখন মানুষের মতো করে কথা বলে এবং উপরন্তু তারা আমাদেরকে আবার একটা মোরাল লেসন যায় জীবন সম্বন্ধে অথবা গুড বিহেভিয়ার সম্বন্ধে, সেগুলাকে বলা হয় ফেবল। এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তারপরেও দিয়ে রাখছি। হ্যাঁ, যেরকম দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার, দ্য বয় অ্যান্ড দ্য হু ক্রাইড উলফ। তো এগুলা হচ্ছে এক্সাম্পলস অফ ফেবল। দেন স্যাটায়ার। স্যাটায়ার কি জিনিস? স্যাটায়ার is a style. Satire is a style of writing that uses humor, sarcasm, mockery, or exaggeration to criticize people, society, government, or human behavior. The goal is to point out foolishness or faults in a witty way, often to bring about change. আচ্ছা, স্যাটায়ার হচ্ছে তোমার সমাজের অথবা দেশের, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার কোনো একটা বিষয়, হ্যাঁ, যেটাকে তুমি চেঞ্জ করতে চাও, কিন্তু সেই চেঞ্জ করার কারণে তুমি একদম কঠোরভাবে সেটার বিরোধিতা না করে তুমি মকারির মাধ্যমে, তুমি হিউমারের মাধ্যমে, তুমি সার্কাজমের মাধ্যমে, তুমি এক্সাজারেশনের মাধ্যমে, বড়ায় চাড়ায় বলার মাধ্যমে মানুষের চোখে আঙুল দিয়ে দেখানো যে তোমরা কাজটা ভুল করছো। ঠিক আছে, এই যে দেখো, দ্য গোল ইজ টু পয়েন্ট আউট ফুলিশনেস অর ফলস ইন এ উইটি ওয়ে। কোনো একটা বুদ্ধিমত্তার সহিত, কোনো একটা হিউমারের সাথে তুমি কোনো একটা ভুলকে পয়েন্ট আউট করছো। ঠিক আছে, কোনো ফল্টকে তুমি পয়েন্ট আউট করছো, এগুলাকে বলা হয় হচ্ছে স্যাটায়ার। যেরকম লিলিপুট, তোমরা লিলিপুটের গল্প অবশ্যই পড়েছো। তো ওইগুলাতে কি করা হয়েছিল যে তোমার দেশের অথবা রাষ্ট্রের যে সকল ফল্টসগুলা, এগুলা বিভিন্ন হিউমারের মাধ্যমে তুলে ধরা হয় আর কি। A cartoon showing politicians as puppets to mock how they are controlled by others. ওই যে আমাদের কার্টুন অনেক সময় আঁকানো হয় না, বিভিন্ন, না রে কি হলো, আচ্ছা, তো এইভাবে আর কি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ যে 17টা টপিক তোমাদেরকে পড়াইছি, পরীক্ষাতে এর বাহিরে কোনো কিছুই আসবে না। এই 17টা পড়তে হবে না, যদি 13-14টা এর মধ্যে থেকে আসবে। এর মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একবার ইয়ে করে দিই যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে সিমিলি, দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এটা প্রায় প্রত্যেকটা কবিতাতে আমরা সিমিলি পাবো। মেটাফোর, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। ইমেজারি, এটা তো মানে খুবই ইম্পর্ট্যান্ট ইমেজারি। আইরনি, এটা খুব যে ইম্পর্ট্যান্ট তা নয়, মাঝে মাঝে দেখা যায় আইরনি। পার্সনিফিকেশন, দিস ইজ ইম্পর্ট্যান্ট, প্রায় কবিতাতে পার্সনিফিকেশন দেখা যায়। সিম্বল, সব কবিতা নয়, এটা একেবারে যে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট তা নয়, কিন্তু ইম্পর্ট্যান্ট। অ্যালিটারেশন, অ্যাজোনেন্স, খুব ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু কিছু কিছু কবিতাতে দেখা যায় অ্যালিটারেশন অ্যান্ড অ্যাজোনেন্স। হাইপারবোল, এটাও সেম, যে খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু কিছু কিছু কবিতাতে দেখা যায়, কিন্তু আমাদেরকে পড়তে হবে এগুলা। ওনোমাটোফোইয়া, এটা এটা হচ্ছে জাস্ট 2-1টা কবিতার মধ্যে আছে, নট সো ইম্পর্ট্যান্ট। কনসিট, এটাও সেরকমই, 2-1টা কবিতার মধ্যে আসে। সনেট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এলিজি, এটা তোমাদের সিলেবাসের মাত্র একটা কবিতার মধ্যে আছে এলিজি, এটাও খুব যে একটা গুরুত্বপূর্ণ তা নয়। ড্রামাটিক মনোলগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ড্রামাটিক মনোলগ। ওড is also important. Fable, not that important, and satire, it is not also that much important. Okay, তো যেগুলা ইম্পর্টেন্ট বললাম সেগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা
এবং জাস্ট 17টা টপিক দিয়েছি। তোমার বইয়েতে যদি দেখতে যাও তাহলে অনেকগুলো আছে, আমি তার মধ্যে শর্টকাট করে তোমাদেরকে 17টা দিয়েছি। এই 17টা একদম মাথার মধ্যে ঢুকাই নিবা, যেন এগুলা যদি কবিতার মধ্যে এগুলা এসে যায় যেন আমরা পয়েন্ট আউট করতে পারি। এবং এগুলা কিভাবে পয়েন্ট আউট করতে হবে আমি তো এর পরের ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। হোপফুলি ইউ এনজয়েড দ্য ক্লাস। তোমরা হয়তো বা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে ক্লাসের ভিডিও পোস্ট করা হবে, সেখানে যে কোনো সমস্যা আমাকে বলতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।